বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। লজ্জায় আড়ষ্ট জুঁই নড়াচড়াবিহীন শক্ত করে আয়নকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে থাকলো। লজ্জাটা যেন আজ বেশিই লাগছে। এই লজ্জা থেকে বাঁচতেই তো আয়নের বুকের জায়গায় ঠাঁই করা ওর। আয়ন হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করলো, কি করবে? বউ তেড়ামি করলে কি করা যায়? হার তো মানা যাবে না, এমনিই সে পিছনে পড়ে আছে। আয়ন দুষ্টু বুদ্ধি করে ডিম লাইটের আলোয় আলোকিত জুঁয়ের উন্মুক্ত পিঠে ব্লাউজের ফিতার দিকে তাকালো। কি মনে করে ঠাস করে সেটা খুলে দিল। আয়নের হঠাৎ কাজে জুঁই চমকালেও আয়নকে ছেড়ে দিল না, বরং ভয়ে সিঁটিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিজের টেকনিক কাজ করতে না দেখে কপাল কুঁচকে আসে আয়নের। বুকের উপর জুঁয়ের দিকে খানিকটা সময় কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে হাত বাড়িয়ে জুঁয়ের কাঁধের কাপড়টি সরিয়ে ঠাস করে ঝুঁকে কামড় বসায় সেখানটায়। আকস্মিক ঘটনা হতভম্ব জুঁই কাঁধের ব্যথায় কুঁকড়ে উঠে আয়নকে ছেড়ে খানিকটা দূরে সরে গেল কাঁধ ঘষতে ঘষতে। আয়নের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করতেই দেখা গেল আয়নের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নিজের বোকামির জন্য জুঁই কিছু করবে তার আগেই বাধা পড়ে আয়নের বাহুডোরে। হতভম্ব জুঁই স্তব্ধ নির্বাক হয়ে আছড়ে পড়ে আয়নের বুকে। গোল গোল চোখ দুটো বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ। পা উঁচিয়ে আয়নের পাঞ্জাবির কলার চেপে ধরতেই আয়ন জুঁয়ের ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল মিনিটের ব্যবধানে। জুঁই গোঙালো, তরতর করে কেঁপে উঠল আয়নের বক্ষতলে। আয়ন জুঁয়ের সেই কম্পন বাড়িয়ে দিয়ে সময়ের সাথে সাথে প্রেমময় উষ্ণতা ছড়িয়ে দিল রুম জুড়ে। মায়া কথা মতো ঠিকঠাক হৃদ এসে হাজির হয় ঘন্টা দুয়েকের মধ্যে। শত তেড়ামি করেও বউ থেকে সে দূরে থাকতে পারে না, এই বিষয়ে হার সে অনেক আগেই মেনে নিয়েছিল। কিন্তু মায়া কনসিভ করা বিষয়টিতে এখনো সে 100% নারাজ। কিন্তু তাই বলে বউকে বিপদে ফেলে দূরে চলে যাবে এমনটাও না। রাগারাগিটা আলাদা, একসাথে থেকেও রাগ প্রকাশ করা যায়, হৃদ সেটাই করবে। তারপরও বউ ছেড়ে যাবে না। মায়া বিছানায় পা তুলে বসে হৃদের দিকে তাকিয়ে আছে এক মনে দেখতে দেখতে। হৃদ কি করছে না করছে সেগুলো মনোযোগ সহকারে দেখছে। রাত প্রায় 1টার ঘরে। হৃদ জেদ করে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে চুপচাপ। না ঘুমাচ্ছে না মায়ের দিকে তাকাচ্ছে। দুজনেই চুপ। মায়া হৃদের ভয়ে কথা বলছে না। যদি হৃদ রেগে যায় অথবা রুম থেকে মায়াকে বের করে দেয় এই ভয়ে। হৃদ না তাকিয়েও বুঝতে পারছে মায়ার দৃষ্টি তার উপর স্থির করা। মায়া বসে থাকতে থাকতে পানির তৃষ্ণায় উঠে এসে ফ্রিজ থেকে হৃদের জন্য রাখা ঠান্ডা পানির একটা বোতল হাতে নিল। ঢপ ঢপ করে অর্ধেক পানি খেয়ে বোতলটা জায়গায় রেখে আবারও নিজের জন্য ফ্রিজ থেকে আইসক্রিম বের করলো, এই ভরা শীতে খাবে বলে। মায়া ন্যাকামি করে খাচ্ছে না, ওর সত্যিই গরম লাগছে আর বড্ড তৃষ্ণা পাচ্ছে সব কিছুতে। মায়াকে চামচ লাগিয়ে আইসক্রিম খেতে দেখে হৃদ কপাল কুঁচকে সেদিকে তাকালো। রাগে কটমট করে উঠে গিয়ে মায়ের হাত থেকে ঠাস করে আইসক্রিমের বক্সটা ছিনিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলো। তারপরও মায়ের সাথে কথা বলল না। হৃদ ফ্রিজ বন্ধ করে সামনে ঘুরতেই মায়া হৃদের দিকে ঠোঁট উল্টিয়ে তাকায়। শুধু শুধু মায়াকে কেন আইসক্রিম খেতে বাধা দিল তাও বুঝলো না। কিন্তু মায়া বড্ড আইসক্রিম তৃষ্ণা পেয়েছে, না খেলেই নয়। হৃদ সোফায় যে বসতেই মায়া ফের ফ্রিজ খুলে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করতেই হৃদ পুনরায় এসে মায়ার সাথে একই কাজ করলো। বিনা বাক্য ব্যয়ে মায়ার থেকে আইসক্রিম বক্সটা ছিনিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিল। ফ্রিজ লক করে দিয়ে নিজের সাথে চাবিটা পর্যন্ত নিয়ে গেল। হৃদের আগ বাড়িয়ে কর্মকাণ্ড মায়া খানিকটা সাহস পেল। হৃদ মায়াকে রুম থেকে বের করে দেবে না, এই বিষয়টিতে নিশ্চিত হতেই হৃদের পিছন পিছন ঘুরঘুর করলো মায়া। হৃদ যেখানে যাচ্ছে মায়াও পিছন পিছন যাচ্ছে। হৃদ বসে থাকলে মায়াও হৃদের পাশে বসে থাকছে হৃদের দিকে তাকিয়ে। হৃদ বিরক্তিতে উঠে দাঁড়ায়। এই বেয়াদব বউয়ের জন্য ঠিকঠাক রাগটাও করতে পারছে না সে। এইভাবে পিছন পিছন ঘুরঘুর করলে সে রাগ করে থাকবে কি করে? সব রাগ চলে যাবে না তার? কিন্তু হৃদ আজ সত্যি অনেক রেগে আছে। স্বেচ্ছায় এই রাগটা সে ধরে রাখতে চায়। সবকিছু ফাজলামি নয়। সন্তান তার এমনিই চায় না, সেখানে বউ হারিয়ে সন্তান তো আরো আগে চায় না। বউয়ের বিনিময়ে যদি সন্তান হয় তাহলে এই সন্তানের মুখ সে ইহ জনমে দেখবে না।
ভালো থাকার জন্য তার বউটা হলেই হলো। এখন এই একটি কথা বউকে কিভাবে বোঝাবে সে? হৃদ ল্যাপটপ বন্ধ করে মায়াকে ঠেঙিয়ে বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ে উল্টো ঘুরে। মায়া হৃদের ব্যবহারে হতাশ হলো না, বরং স্বাভাবিকভাবেই রুমের লাইট অফ করে নিজের জায়গায় গিয়ে শুলো হৃদের দিকে ফিরে। একটু একটু করে এগিয়ে হৃদের শরীর ঘেঁষে পিছন থেকে হৃদকে জড়িয়ে ধরতেই হৃদ মায়ার হাত ছাড়িয়ে নিল পেট থেকে। মায়া ফের হৃদকে জাপটে জড়িয়ে ধরে। হৃদ ফের মায়ের হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। মায়া আরো খানিকটা হৃদের শরীর ঘেঁষে শুয়ে শক্ত করে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে হুমকি স্বরূপ বলে, আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাব, আমাকে জড়িয়ে ধরতে না দিলে বলে দিলাম। মায়ের হুমকিটা মিথ্যা মিথ্যা দিলেও সেটা কাজ করলো। মায়ের রুম থেকে চলে যাবে এই কারণে হৃদ আর বাধা দিল না মায়াকে জড়িয়ে ধরতে। মায়া হৃদের বাধা না পেয়ে আরো সাহস পেল। এতক্ষণ মায়া ভয়ে ছিল হৃদ না রেগে মায়াকে রুম থেকে বের করে দেয়, কিন্তু এখন বুঝতে পারে হৃদ আর যাই করুক এই মুহূর্তে মায়াকে রুম থেকে বের করবে না, বরং নিজের সাথে রাখতে চায়। তবে কথাও বলতে চায় না। মায়া সাহস পেয়ে পটপট করতে লাগলো হৃদের কানের কাছে। দুনিয়ার সব কথা বলছে সে হৃদকে, সারাদিন কি করেছে না করেছে, মূল কথা হৃদ মায়ার সাথে কথা বলুক, এই জন্য ওর এত পটপট। কিন্তু হৃদ মায়ের কোনো কথারই উত্তর করছে না, আর না মায়ের দিকে ঘুরে তাকাচ্ছে। মায়া পটপট বন্ধ করে মাথা উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদের পিছন থেকে সঠিক বুঝতে পারছে না হৃদ ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে। মায়া হৃদের বাহু টেনে নিজের দিকে ফেরাতে চাইলো, কিন্তু হৃদ ফিরল না, বরং বাহু ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিতেই মায়া হৃদের উপর দিয়ে ঠেঙিয়ে অপর পাশে যেতে শুতে চাইলে হৃদের সামনে যথেষ্ট ফাঁকা জায়গা না থাকায় খাট থেকে পড়ে যেতে নেয় মায়া। কিন্তু হৃদ তৎক্ষণাৎ মায়াকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে। টেনে মায়াকে বুকে জড়িয়ে নিতে নিতে রাগান্বিত গলায় হৃদ বলে, কি সমস্যা তোমার? শান্তি লাগতেছে না? আমাকে জানাচ্ছ কেন? মায়া দু হাতে হৃদকে আঁকড়ে ধরতে ধরতে বলে, পিছনে শান্তি লাগে না তো, এই জন্য তো সামনে এসেছি, এবার শান্তি লাগছে। আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখুন, তাহলে আমার আর অশান্তি লাগবে না, সত্যি বলছি। হৃদ বিরক্তি প্রকাশ করলেও মায়াকে আর ছাড়লো না, বরং বুকে নিয়েই রাখলো মায়াকে। প্রশ্ন করার ছিল অনেক, কিন্তু নিজের রাগের বশে হৃদ সেদিন আর মায়াকে কোনো প্রশ্ন করলো না। তারপর দিনগুলো বেশ ভালোই গেল। সময়ের সাথে সাথে হৃদের রাগও পড়ে গিয়েছিল একটা সময় মায়ার উপর থেকে। পড়বে না কেন, যত দিন যাচ্ছিল মায়ার শারীরিক কন্ডিশন আরও দুর্বল হচ্ছিল। এতে করে হৃদের টেনশনও মায়াকে নিয়ে আরও গভীর হচ্ছিল, যার জন্য মায়ার উপর সার্বক্ষণিক একটা এক্সট্রা দৃষ্টি রাখে সব কিছুতে। মায়ার প্রেগনেন্সিতে কমপ্লিকেটেড থাকার কারণে ছোট থেকে ছোট বিষয়গুলোও হৃদের তত্ত্বাবধানে নিয়ে আসে প্রথম দিন থেকে। খাওয়া দাওয়া ওষুধপাতি সব কিছুতেই হৃদের নির্দেশ অনুযায়ী করতে হয় মায়াকে। মায়ার এলোমেলো খাবার হৃদ বন্ধ করে দিলেও মায়া সেই বিষয়ে প্রতিবাদ করে না, আবার খাবার নিয়েও জ্বালায় না। হৃদ যা খেতে বলে তাই খায়, কষ্ট হলেও খায়, কারণ মায়া হৃদকে দেখে বুঝতে পারে কতটা টেনশনে দিন পার করছে মায়াকে নিয়ে। মাঝে মধ্যে রাতে না ঘুমিয়ে মায়াকে বুকে নিয়ে বসে থাকে অতিরিক্ত চিন্তায়। মায়ের সাপ্তাহিক বা মাসিক টেস্টগুলোও হৃদ নিজে গিয়ে করায় হসপিটালে। রিপোর্টে কি আসে না আসে সেটাও মায়াকে জানায় না, হৃদ নিজেই চেক করে ডাক্তারের পরামর্শে। মূলত মায়াকে ওর কোনো রিপোর্ট সম্পর্কেই অবগত করায় না হৃদ। কিন্তু মায়ের পরিবর্তিত মুড সুইংয়ে হৃদের মাঝে মধ্যে প্রচুর রেগে যায় মাঝে। এই যেমন হৃদ অফিসে থাকলে হঠাৎ হঠাৎ মায়া কেঁদে কুটে বুক ভাসিয়ে হৃদকে ফোন করে বলে জলদি জলদি করে বাসায় আসতে। হৃদ টেনশনে কাজ ছেড়ে বাসায় আসলেও মায়া তখন আর কাছে আসতে চায় না, দূরে সরে থাকে। এই বলে পুরুষালী শরীরের ঘ্রাণ লাগে মায়ার নাকে, এই জন্য চিল্লাচিল্লি করে হৃদের সাথে। এতে হৃদ তখন অনেকটা রেগে যায়, মায়াকে বলে, নিশ্চিত তোমার ছেলে হবে, এজন্য আমাকে সহ্য করতে পারছো না। তোমার ছেলে আমাকে ভিড়তে দিচ্ছে না তোমার কাছে। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে যায়। মায়ার ছেলে হবে সেই আনন্দে হৃদকে সাথে সাথে প্রশ্ন করে বলে, সত্যি আমাদের ছেলেবাবু হবে? হৃদ তখন রেগে বলে, আমাদের না, বলো শুধু তোমার ছেলে। বউ আমার, তোমার ছেলে আমার না। জন্মের পর তাকে এতিমখানা রেখে আসবো, দেখিও তুমি। হৃদের কথায় মায়া তখন বলে, যদি আমার ছেলে না হয়ে মেয়ে হয়, তখন কোথায় রেখে আসবেন? হৃদ কথা বলে না, চুপ করে থেকে মায়ের পেটের দিকে তাকায়। তার জীবনে নারী জাতির অনেকটা জায়গায় দখল করে আছে।
প্রথমে মা, তারপর দাদি, এখন বউ। এরা সবাই হৃদের ভালোবাসার মানুষ। মায়া হৃদের মতিগতি বোঝার চেষ্টা করে। ছেলের বেলায় চেতে ওঠে, অথচ মেয়ের কথা বললেই চুপ হয়ে গেল। হৃদের কি তবে মেয়ে পছন্দ? হৃদের মনের অনুভূতি বুঝতে পেরে মায়া তখন মিথ্যা বলল। আমার মেয়ে হলে আয়ান ভাইয়াকে দিয়ে দিব। আপনার সন্তান চাই না, আমার মেয়ে চাই না, সমান সমান। মায়ার কথাটা যে হৃদের পছন্দ হয়নি তা হৃদের পরিবর্তিত চেহারায় প্রকাশ পেল। তারপরও মায়াকে কিছু বলে না হৃদ রেগে। ওয়াশরুমে চলে যেতেই মায়া মুখ বাঁকায়। সারাক্ষণ উল্টোপাল্টা কথা বলে মায়াকে। বউ তার হলে সন্তান কিভাবে তার হয় না? মায়া কি আকাশ থেকে বাচ্চা এনেছে? আজাইরা কথা। মায়া হালকা ফুলো পেটের উপর হাত রেখে সেদিকে তাকিয়ে আদুরে হাত বুলিয়ে আদর করতে করতে বলে, আমার বাবু, আমার বাবু। হৃদ ফ্রেশ হয়ে আসতেই তার কিছুক্ষণ পরই দেখা যায় মায়া হৃদের পিছন পিছন ঘুরঘুর করছে শার্ট আঁকড়ে। হৃদ যেখানে যাচ্ছে মায়াও সেখানে যাচ্ছে। এই এখন বলে হৃদের শরীরে ওর ঘ্রাণ সহ্য করতে পারছে না, আবার তার পরক্ষণে হৃদের গলায় মুখ গুজে ঘ্রাণ নিতে ভালো লাগে বলে। যখন মায়া হৃদের শরীরে ঘ্রাণ নিতে পছন্দ করে বা কোলে চড়ে বসে থাকে তখন হৃদ বলে, এবার নিশ্চয়ই তোমার মেয়ে হবে। এর জন্য তুমি আমাকে সহ্য করতে পারছো, আমার সঙ্গে চাচ্ছ। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে বলে। তাহলে কি আমার টুইন বেবি হবে মিস্টার ভিলেন? হৃদ কিছুক্ষণ পর চুপ করে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে। আমি কি জানি, আমাকে বলছো কেন? হৃদের রাগ মায়া গায়ে মাখায় না। মায়া জানে সে এমনই করে সবসময়। প্যারা মানুষগুলো সহজে কিছু স্বীকার করতে চায় না। তবে মায়ার টুইন বেবি হলে দারুণ হবে বিষয়টি। ইস, মায়া নিজের পেটে হাত রেখে আদর করলো। হৃদ দৃষ্টি ফিরিয়ে সেদিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। অদৃশ্য বাধায় হৃদ নিজের সন্তানের প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। তবে মায়া ঘুমিয়ে পড়লে সন্তানের দিকে তাকিয়ে থাকে। নিজের মনের অজান্তেই মায়ের পেটের উপর দিয়ে সন্তানকে একটু আধটু আদরও করে, তবে বেশি করে না। বেশি আদর করলে আবার দুর্বল হয়ে যাবে। হৃদ খানের দুর্বলতা আবার পছন্দ না। এক বউয়ের উপর দুর্বল হয়ে আজ তার এই অবস্থা। এই তো কথায় কথায় একদিন হৃদ মায়াকে জিজ্ঞেস করেছিল মায়া কনসিভ করলো কিভাবে। সে তো মেডিসিন খাওয়াতো মায়াকে, তারপরও কিভাবে কি? মায়া তখন হৃদের চাপে পড়ে সত্যিটা জানিয়েই দিল। বলেছিল হৃদের দেওয়া ওষুধ মায়া গালের ভিতর জমিয়ে রেখে পরে সেটা ফেলে দিত হৃদের অগোচরে, আর খেত না সেটা। সব শুনে হৃদ সেদিন খুব হতাশ হয়েছিল। তার মতন চতুর মানুষকে যদি বউয়ের কাছে এইভাবে ধরা খেতে পারে, তাও দুইবার করে, তাহলে অন্যান্য পুরুষদের কথা কি বলা যায়? মায়া যখন প্রেগনেন্সির 5 মাস তখন খবর এলো জুনিও কনসিভ করেছে। আর খুশি আর দেখে কে। অবশেষে তারও ছেলে হবে। এই খুশিতে পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করলো। আয়নকে কেউ যদি বলে আপনার ছেলে হবে, এতটা শিওর কিভাবে হচ্ছেন? আপনার মেয়েও তো হতে পারে, তাই না? তখন আয়ন সেই মানুষটার কথা 100% স্বতঃস্ফূর্তর সঙ্গে জবাব দিতে এই বলে যে তার ছেলেই হবে, সে জানে। রাত 2টোর ঘরে নির্ঘুম কাটছে আরও একটি রাত হৃদের। সামনে ল্যাপটপ আর ফাইল, হাতে কাজ অনেক, কিন্তু কোনো কিছুতেই মনোযোগী হতে পারছে না। টাইপ করতে করতে হঠাৎ মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত টেনশনে। হৃদ রেগে হাতের ধাক্কায় ল্যাপটপ সহ ফাইলগুলো নিজের কাছ থেকে সরিয়ে সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুল। তার মানসিক চাপের কারণ বরাবরই মায়া, তবে এবার কারণটা আরও গুরুতর। মায়ার কনসিভ করাটা অবধি ঠিক ছিল, সে নিজের মতন করে হ্যান্ডেল করছিল বিষয়গুলো, কিন্তু এখন এমনি মায়া উপযুক্ত নয় বেবি কন্টিনিউ করার জন্য। সেখানে মায়ার টুইন্স বেবি হবে, সেটা কন্টিনিউ করাও রিস্কের। একটা বেবি যেমন তেমন, দুটো বেবি কিভাবে সামলাবে এই দুর্বল শরীরে? ডাক্তার বলেই দিয়েছে সময়ের আগে সিজার করিয়ে নিতে, কারণ মায়ার একজোড়া বেবির ভারে শরীরের কন্ডিশন আরও বিগড়াতে পারে। আজকাল হৃদের কাজে ভুল হয় মনোযোগের অভাবে, কোথাও বেশিক্ষণ থেকে শান্তি পায় না। এই মনে হয় মায়া কোনো সমস্যা হয়ে গেল না তো তার অগোচরে। এই ভয়ে হৃদ মায়ার পড়াশোনা অবধি বন্ধ করে দিয়েছে। আয়ন জুয়ের পড়ালেখা কন্টিনিউ করলেও হৃদ মায়ার কলেজ প্রথম থেকেই বন্ধ করে দিয়েছিল। হৃদ মায়ার চলাচল নিয়ে সন্তুষ্ট ছিল না, কারণ মায়া এমনিতেই হাঁটতে হাঁটতে পা বেজে পড়ে যাওয়ার স্বভাব আছে। এমন পাগল বউ যদি কলেজে গিয়ে কোনো বিপদ বাড়ায়, তখন তার কি হবে?
হৃদ রিস্ক নিল না। কলেজ পাস না হয় বেবি হওয়ার পর করবে। এখন রিস্ক নিয়ে পড়ার দরকার নেই। তবে আজকাল হৃদের আরও একটা ভয় হয়। সে মাঝে মধ্যেই স্বপ্ন দেখে তার ঘর, তার বিছানা খালি পড়ে আছে, যেখানে মায়া নেই। হৃদের বুকটাও খালি পড়ে থাকে, মায়া ঘুমায় না। চারপাশ থেকে যেন হৃদের একাকিত্ব জীবন ঘিরে ধরেছে মায়াকে হারিয়ে। সেখানে ছোট ছোট হাত পায়ের বাচ্চাদের নিজের আশেপাশে দেখে, কিন্তু বউকে কোথাও পায় না। এতে হৃদ ভয় পায়। এলোমেলো চিন্তায় টেনশনটা আরো বেশি হয়। হৃদ চোখ তুলে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা মায়ার দিকে। খানিকটা সময় মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে যায় সেদিকে। মায়ার শিরোধারে বসে আদুরে হাত বোলায় মায়ার মাথায়। মায়ার পাশের বালিশগুলো সরিয়ে মায়াকে টেনে নিজের কোলে তুলে নিল ঘুমের মধ্যে। খাটে হেলান দিয়ে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে অপর হাতটা রাখলো মায়ার পেটে। তৎক্ষণাৎ বেবির নড়াচড়া আভাস পেয়ে হৃদ চমকে ওঠে, ঘুমন্ত মায়ের দিকে তাকালো। তাহার জীবনের প্রথম এইভাবে অনুভব করছে অন্তঃসত্ত্বাদের অস্তিত্বদের। সত্যি দারুণ সেই অনুভূতি। হৃদ মায়াকে ঘুমে দেখে ফের মায়ের পেটে হাত রেখে বেবির নড়াচড়াটা অনুভব করতে চাইল। বাবা হওয়ার অনুভূতিটা হয়তো তার পাষাণ সত্তাকেও নাড়িয়ে তুলেছে এবার। এই যে বেবির অল্প নড়াচড়াতে তার কতটা আনন্দ হচ্ছে, সেটা কি ভাষায় প্রকাশ করতে পারবে? পারবে না তো। হৃদ পর মায়ের পেটে আদুরে হাত বুলিয়ে দিতে মায়া নড়ে চড়ে ওঠে ঘুমের ঘোরে। মায়ের নড়াচড়া হৃদ আস্তে করে নিজের হাতটা সরিয়ে নিল মায়ের পেটের উপর থেকে। এইভাবে চললো আগামী দিনগুলো। মায়ার অগোচরে হৃদের সন্তানের প্রতি ভালোবাসাময় আদর প্রকাশ পায়। তারপর থেকে বাকি দিনগুলো একইভাবে কাটলো। কিন্তু বিপত্তি ঘটলো মায়ের 9 মাসের সময়। সেদিন হেনা খান সব পরিবারে মায়াকে নিয়ে গিয়েছিল নিজেদের এতিমখানায় বাচ্চাদের খাওয়াতে। হৃদের মা বাবার মৃত্যুবার্ষিকী ছিল বলে প্রতি বছরই এই দিনটা তারা পালন করে। এবার ভিন্নতা নেই। আয়ন, জুঁই, মেহেরবান সাহেবা, মারিহা, নিহা, সোহাগ, মোট কথা হেনা খানের মেয়ে ও তাদের জামাইদের নিয়ে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। মায়ার পরিবারের সকলেই ছিল সেখানে। আত্মীয় স্বজনরা সকলে থাকলেও হৃদ ছিল না প্রথমে, কিন্তু পরে মায়াকে রিসিভ করতে অনুষ্ঠানের শেষে চলে আসে এতিমখানায়। মা বাবার প্রতি তার ভালোবাসা 16 আনা থাকলেও ঘটা করে সবার সামনে প্রকাশ করা তার স্বভাবে নেই। এইসব সকল আয়োজন হৃদ নিজে থেকেই করিয়েছে মানুষ দিয়ে, কিন্তু সেই মানুষের সমাগমে থাকতে পছন্দ করে না। সবই ঠিকঠাক ছিল। সারা দিন ব্যাপী অনুষ্ঠান শেষ, সকলেই এতিমখানা থেকে খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হৃদের গাড়িতে মায়া উঠল। মায়াকে সন্ধ্যার পর বাহিরে রাখা ঠিক হবে না বলে হৃদ মায়াকে নিয়ে আগে বেরিয়ে গেল। একে একে বাকি গাড়িগুলোও আসছিল পিছন পিছন, কিন্তু পথির মধ্যে হৃদের গাড়ি হঠাৎই ব্রেক ফেল করায় কন্ট্রোল হারায় হৃদ। অকারণে হৃদের গাড়ি ব্রেক ফেল করার প্রশ্নই ওঠে না। সে এতিমখানায় আসার সময়ও ঠিক ছিল। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তার গাড়ির ব্রেক ফেল করেছে, যাতে তাদের ক্ষতি হয়। খোলা রাস্তা, হৃদের এলোমেলো গাড়িতে মায়া আটকে ওঠে। নিজের পেটে 2 হাতে ঢেকে কান্না ভরা চোখে তাকালো হৃদের দিকে। কম্পিত গলায় কেঁদে আহুতি করে বলে হৃদকে, আমাদের বাবুদের বাঁচান মিস্টার ভিলেন, প্লিজ। এত যুদ্ধ করে লাস্টে এসে আমি হেরে যেতে চাই না। প্লিজ আমার বাবুদের বাঁচান, ওদের যেন ক্ষতি না হয়, প্লিজ। হৃদের চোখ মুখেও ভয়ে আতঙ্কের ছাপ দেখা গেল। তবে নিজের জন্য নয়, বউ আর বাচ্চার সেফটির জন্য। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে অপর হাতে টেনে নিজের গা থেকে গাড়ির সিট বেল্ট খুলে তৎক্ষণাৎ মায়ের পেটের উপর ঝুঁকে পড়তেই ততক্ষণে গিয়ে হৃদের গাড়িটি গিয়ে গাছের গোড়ায় ঢুকে গেল বাড়ি খেয়ে, যার ফলে হৃদ গুরুতর আহত হয়। এতটা আহত হয় যে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে দুজনে। তবে নিজের সন্তানদের বাঁচাতে হৃদ তেমন একটাও সক্ষম হলো না। হৃদের শরীরে মায়ার পুরো পেট ঢাকতে সক্ষম হলেও গাড়ির দরজার সাথের পাশটায় মায়ের পেটে বাড়ি খায়, যার দরুন মায়ের পেটের একটা পাশ অনেকটা আহত হয়, যার জন্য মায়াও জ্ঞান হারিয়ে ফেলে হৃদের পূর্বেই। হৃদের বডিগার্ডের গাড়ি ছিল পিছনেই। আসিফ পূর্ব থেকে হৃদের গাড়িকে আটকাতে চেষ্টা করছিল, কিন্তু পারল না। হৃদের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় আসিফ তাড়াহুড়ো করে তৎক্ষণাৎ দুজনকে হসপিটালে শিফট করালো। খান বাড়ির সদস্যদের মধ্যে ফের একবার হাহাকার লেগে গেল কান্নায়।
অচেতন হৃদের শরীর থেকে কাঁচ ভাঙা বের করে অবজারভেশনে রাখা হলো। মায়ার ডেলিভারি সব কিছু ঠিকঠাক হৃদ আগে থেকেই করে রেখেছিল, কারণ এমনিতেই 10 দিন পর মায়ের ডেলিভারি ডেট ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনার কারণে তৎক্ষণাৎ মায়াকে সিজারে নেওয়া হলো অবচেতন অবস্থায়। হেনা খান মায়া সিজারের সময় উপস্থিত ছিল অতীতে। ফুটফুটে দেখতে দুটো সন্তান জন্ম দিল মায়া, একটি ছেলে অপরটি মেয়ে। ছেলে সন্তানটি সুস্থ সবল ঠিকঠাক থাকলেও মেয়ে সন্তানটির মাথায় আঘাত পাওয়ার ফলে রেসপন্স কম করছে, তবে জীবিত আছে। ডক্টর রেবা তৎক্ষণাৎ মেয়ে বাচ্চাটিকে অবজারভেশনে রাখলো। মেয়ে বাচ্চাটি যে মাথায় অনেকটা আঘাত পেয়েছে সেটা বাচ্চাটির রক্ত জমে থাকা লাল মস্তিষ্ক দেখেই বোঝা যাচ্ছে। হেনা খান, রেহানা বেগম, জুঁই, মুক্তা, বাড়ির সকল মহিলা সদস্যরা নিঃশব্দে গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে। মেয়ে বাচ্চাটিকে যে বাঁচানো যাবে না তা ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছে, তারপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।